আউট অফ ডিসেন্ট যে থাকবে এটা সালাউদ্দিন সাহেব একার ডিসিশনে এই ঘটনাটা ঘটছে। আপনি অভিযোগ করেছেন, ভালো কথা, আপনি গণভোটে হ্যাঁ চেয়েছেন, জনগণ ভোট দিয়েছে, এখন এই আপনার এই অভিযোগের কোনো ভ্যালু নেই যদি আপনি গণতন্ত্র মানেন। বিএনপি কখনো চাবে না যে আরেকটি দলের সভা সমাবেশ করার যে রাজনৈতিক অধিকার সেখানে হস্তক্ষেপ করবে। সরকারের দিক থেকে এই ধরনের কোনো সুযোগ নেই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপে সঙ্গে শান্তা শারলিন। দর্শক, আজ করা আলাপে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন মীর আরশাদুল হক, বিএনপি নেতা। আমার সাথে রয়েছেন তুহিন খান, মুখপাত্র, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ, এবং রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতেই যে আলোচনাটা দিয়ে আজকে করা আলাপ শুরু করতে চাই, যে ঢাকার সাভারে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে সোমবার রাত 10:45টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এই ঘটনাটি ঘটে থাকে। এই যে সাভারে এনসিপির সমাবেশে এই ঘটনাটি ঘটলো জুলাই পদযাত্রায়, আমরা দেখেছি, এবং সেখানে দেখেছি যে দলটির আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে প্রশাসনের সহায়তায় সমাবেশে এই ককটেল হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। ফরিদুল হকের কাছে জানতে চাইব শুরুতেই যে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগটি করেছেন যে প্রশাসনের সহায়তায় এই হামলাটি হয়েছে, এই অভিযোগে কি কোনো সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে রয়েছে, নাকি অভিযোগ করার জন্য এই অভিযোগটি করা? জি, ধন্যবাদ আপনাকে, সমালোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এটা বক্তব্যের মধ্যে বলেছে সহায়তা বলতে আসলে ধরেন ব্যাপারটা এরকম যে বেশ কিছুদিন যাবৎ মানে পলাতক যে আওয়ামী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের বিভিন্ন রকম হুমকি ধামকি লাগাতারভাবে চলছে এবং বিভিন্ন জায়গাতে তারা সন্ত্রাসী কার্যক্রমও করেছে। জুলাই পদযাত্রা যখন ঘোষণা করা হয় এরপর থেকেই কিন্তু বিভিন্ন এলাকাতে, তো মানে যেহেতু এবারের পদযাত্রাটা একটু ডিফারেন্ট, এবার হচ্ছে আমরা উপজেলা পর্যায়ে পদযাত্রা করছি, তাতে ওই প্রত্যেকটা উপজেলা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে ওইখানে হুমকি দামকি চলতেছে স্থানীয় নেতাকর্মীদের, বেশিরভাগই অনলাইনে, এবং হুমকিগুলো তো স্বাভাবিকভাবে গোপন জায়গা থেকে দেওয়া। তো এই জায়গায় প্রশাসনের একটা ভালো তৎপরতা কিংবা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের যথেষ্ট কি বলে যে ভূমিকা যেটা দরকার ছিল সেটা আমরা পাইনি। ইভেন যখন মানে হামলাটা হয় তখন মানে সমাবেশ শুরুর ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না, হামলার পরে বিদ্যুৎ এসছে। তো প্রশাসন মানে তো এই বিদ্যুৎ যারা বিতরণ করছে এরাও তো প্রশাসনের অংশ, পুলিশও প্রশাসনের অংশ, স্থানীয় সিভিল প্রশাসনও প্রশাসনের অংশ, সবাই মিলেই তো প্রশাসনের অংশ। তো এই এবং আরেকটা ব্যাপার আমরা অনেকে এই কথাটা বলি যে প্রশাসনের যে অংশ, যারা প্রশাসন চালাচ্ছেন তারা সবাই যে একেবারে রাতারাতি সবাই ভালো হয়ে গেছেন ব্যাপারটা তো তা না। ফ্যাসিবাদীদের যে চররা প্রশাসনের বিভিন্ন জায়গাতে ছিলেন কিংবা এরা যে এখন নাই তা তো না, এরাও বিভিন্ন জায়গাতে এখনও ঘাপটি মেরে হয়তোবা তাদের রং বদলে রূপ বদলে আছে। তো ওই লোকগুলোর সহায়তা ছাড়া এই ধরনের মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার, রাতের বেলা একটা প্রোগ্রাম হচ্ছে, একটা রাজনৈতিক প্রোগ্রাম, এবং এই দলটার উপরে একটা থ্রেট আছে, এটা খুব মানে সবাই জানে। আপনার কথা থেকে আমার মনে হচ্ছে যে পুরনো যারা আমলা প্রশাসনে যারা রয়েছেন, পুরনো যারা ফ্যাসিবাদীদের দোষর, আপনার কথা থেকে আমার মনে হচ্ছে তারাই রয়ে গেছেন প্রশাসনের একটা নির্দিষ্ট অংশে, বা এই যে বিদ্যুতের বিষয়টি আনলেন সেখানেও এই আঙুল তুলেছেন আপনি। আপনার কি ধারণা যে পুরনো যে মানুষগুলো ছিল তারা সরকারকে বিপদে ফেলার জন্য, বেকায়দায় ফেলার জন্য এই কাজটা করছে, নাকি সরকারি কোনো ধরনের ইন্ধন যোগাচ্ছে এই কাজটা করার জন্য? না, সরকারের ইন্ধন যোগানোর এটাতে কোনোই মানে কারণ নাই সরকারের পক্ষ থেকে। আমরা বরঞ্চ বিভিন্ন জায়গা থেকে সরকারের সহযোগিতাই পেয়েছি, মানে অন্তত রাজনৈতিক কার্যক্রম করার জন্য।
একটা সরকারের সাথে আমাদের বিরোধিতা আছে, আমরা সরকারের বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করছি, এটা একটা গণতান্ত্রিক বিরোধিতা এবং এটা মানে এই বিরোধিতার জায়গাটা খুবই একটা ডেমোক্রেটিক স্পেসে হচ্ছে। এটার সাথে ধরেন সন্ত্রাসী কার্যক্রমমূলক এবং ওই মাত্রার ধরেন কি বলে শত্রুতা, এটা তো শত্রুতা, বিরোধিতা আর শত্রুতার মধ্যে পার্থক্য আছে। তো শত্রুতামূলক কোনো পরিস্থিতি তো তৈরি হয়নি যে সরকারের সাথে এখনই শত্রুতা করতে হবে। আমরা কয়েকদিন আগেই তো কাঁধে কাঁধ মিলে গণ অভ্যুত্থান করেছি, তারপরে ইন্টারিম টাইম পার করেছি, নির্বাচন করেছি। জামাতে নির্বাচনের আগে ইসলামী এখন আমরা- জাতীয় স্থানীয় এমপির বিরুদ্ধে কিন্তু আঙুল তুলেছেন। তারা বলছেন যে এনসিপি সমাবেশের হামলায় প্রশাসন জড়িত এবং স্থানীয় এমপির দিকেও কিছুটা সরাসরি অভিযোগ তোলা হয়েছে। নাহিদ ইসলামও অভিযোগটি করেছেন। তাহলে সেটি কি সরকারকে কিছুটা আপনারা না স্থানীয় এমপি আর দায় সরকারকে দিতে চাচ্ছেন না না কিনা? স্থানীয় এমপি আর সরকারের বলতে প্রশাসনের এক ধরনের তো দায় আছে, এক ধরনের গাফিলতি আছে। এখন এটা সরাসরি একেবারে সরকারের উচ্চ মহল থেকে হয়েছে আমি এটা মনে করি না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে তো একটা দুর্বলতা আছেই। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল, কিংবা বলবো যে ওইভাবে পারফরমেন্স দেখাতে পারেননি, যদিও খুবই একজন কি বলে যে কর্মা যোগ্য একজন মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, কিন্তু আমি যেটা বুঝতে পারি যে উনি আসলে অন্যান্য বিষয় নিয়ে এত ব্যস্ত, সম্ভবত উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সময় দিতে পারেন না। সরকার আসলে উচিত ওনাকে ওই যে জায়গাগুলোতে উনি ভালো পারফর্ম করছেন ওই জায়গাগুলোতে ওনাকে কাজ করতে দিয়ে এইখানে আরেকজন ডেডিকেটেডলি যিনি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করবেন এই ধরনের কেউ একজনকে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন যে পার্লামেন্টে যে কোনো ইস্যুতে ইভেন প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েও উনি কথা বলেন, তার মানে এই বিষয়গুলো তো ওনাকে ডিল করতে হয়। তা ডিল করার জন্য যথেষ্ট সময় শ্রম খরচ করতে হয়। তো স্বাভাবিকভাবে ওই জায়গায় মানে ওনার যে মূল যে দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই জায়গায় কিন্তু উনি একটু সময় কম পান। যতই হোক দিন শেষে তো মানুষ, যত ক্যাপাসিটিই থাকুক, তো প্রত্যেকটা মানুষের তো সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে সরকারের আসলে উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে রিশাফল করা আমাদের কাছে যেটা, এবং সরকারের অন্য বিষয়গুলো নিয়ে হয়তো বা আমাদের মতামত দিতে একটু সময় লাগবে যে সরকার কেমন পারফর্ম করছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নিয়ে আমরা অলরেডি মতামত দিতে পারি। এই অবস্থা বাংলাদেশে গত কয়েক মাসে হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম ব্যর্থ মন্ত্রণালয়। ধরেন আমার এলাকাতেই মানে খুলনা শহরে সব মিলে ধরেন প্রায় 50টার মতো মার্ডার হয়েছে গত এই কয়েক মাসের মধ্যে, এবং এরকম গোলাগুলি হতাহতের ঘটনা অনেক রেগুলার হচ্ছে, কিন্তু আমরা ওইরকম কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। জি ধন্যবাদ। মীর আরশাদুল হক, আপনার কাছে আসবো যে এনসিপি প্রধান এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন যে হামলায় প্রশাসনের সহায়তা এবং খুনের উদ্দেশ্য ছিল এবং খুনের উদ্দেশ্যে এই হামলাটি করা হয়েছে এমন কথা বলেছেন। বাংলাদেশ জামাতে ইসলামী অভিযোগ করেছে যে এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত। যে কথাটি আমরা পেলাম ফরিদুল হকের কাছ থেকে যে প্রশাসন জড়িত এবং সরাসরি সরকারের নির্দেশনা নেই এমন কথাও তিনি স্পষ্ট করে বলে ফেলেছেন। সমাবেশ শুরুর ঠিক আগে যে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটি, এটা কি একেবারে কাকতালীয় নাকি অন্য কিছু আছে বলে আপনার কাছে মনে হয়? কোনো কিছু সন্দেহ করেন কিনা? জি ধন্যবাদ আজকের আমাকে দাওয়াত দেওয়ার জন্য, পাশাপাশি আমার সহ আলোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অভিযোগের ব্যাপারটা যখন নাহিদ ইসলাম ওখানে সরাসরি কথা বলা শুরু করলেন মিডিয়ার সাথে, ঘটনা ঘটার ঠিক পরপরই আমরা দেখলাম যে সরাসরি তারেক রহমানকে ইঙ্গিত করে, আমাদের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে যে প্রধানমন্ত্রী এটার জন্য দায়ী। একটা ভাবে আপনি এটা বলতে পারেন যে সিকিউরিটি এনশিওর করা সরকারের দায়িত্ব, অবশ্যই সরকার সেটা করেছে, করার চেষ্টা করেছে। ওখানকার যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে চলে গেলেন, এবং আপনি জানেন যে পুরো প্রটোকল দেওয়ার যে বিষয়টা, সামনে পিছনে গাড়ি থাকা পুলিশের এবং সমাবেশ স্থলে পুলিশ থাকা, যতটুকু পারা যায় সর্বোচ্চ ইফোর্ট কিন্তু সরকারের জায়গা থেকে ছিল। তো এখানে গাফিলতির আসলে খুব একটা সুযোগ নেই, কিন্তু এরপরও কিভাবে বিদ্যুৎ চলে যায় এবং ওই বিদ্যুৎ না থাকা সময়ে কিভাবে একটা ককটেল ফুটে, যদিও ওনাদের দিক থেকে প্রথমে বলা হয়েছিল বোমার ককটেল কিছুটা হয়তো একই রকম শোনা যায়, কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে। তো এই জায়গাটাতে আমি যেটা দেখি আর কি যে ঘটনা ঘটার সাথে সাথেই দায় দিয়ে দেওয়ার একটা যে প্রবণতা, এবং এটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আসছে আবার ভিন্নভাবে। ওনাদের জোট সঙ্গী জামাতের যে অ্যাক্টিভিস্টরা তারা লেখা শুরু করে দিল যে এনসিপি নাটক করছে, এবং তারা নিজেরা এটা মঞ্চস্থ করে এনসিপি যাতে হচ্ছে মানে জামাতকে ছাড়িয়ে আলোচনায় আসতে পারে, সেজন্য এনসিপি নিজেরাই নিজেদের ককটেল ফাটিয়েছে। এখানে অনেকে বলছেন যে ওখানে গত মার্চে একটা কমিটি হলো, ঢাকা উত্তর কমিটি এনসিপির, সেখানে একটা আলাপ আসছিল যে ধামরাই, আশুলিয়া এবং সাভার জেলা এখানের যে নেতা তাদেরকে ওখানে উত্তরের কমিটির বেলায় তাদের পরামর্শ নেওয়া হয়নি।
সেই জন্য আপনি দেখবেন যে একটা 10 এপ্রিলের দিকে একটা ধামরাইয়ে কিন্তু অলরেডি একটা হামলা নিজেদের মধ্যে এবং একটা মারামারি ঘটনা ঘটে। তো অনেকে বলছে যে এখানে নিজেদের মধ্যে একটা অসন্তোষ ওখানে ছিল, অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং পরেই একটা পরিস্থিতি ঘোলাটে ছিল নিজেদের মধ্যে। আচ্ছা। আপনি আরেকটা জিনিস আমি এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি, সেটা হচ্ছে যে আমি নিজেও এটা খেয়াল করেছি, সার্জিস আলম যে ওনার যে এলাকা দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল, হ্যাঁ সার্জিস আলম কিন্তু বেশ সার্জিস কয়েকবার আলমের আগে একবার ঘটনা পরবর্তী আপনি সময়ে দেখবেন যে হ্যাঁ লোডশেডিং এর কথা বলেছিল। না, ওনার একটা প্রোগ্রামে কিন্তু একবার এটা হয়েছিল যে এনসিপি নিজেদের নেতারাই নিজেদেরকে ছুরিকাঘাত করছে, এই ঘটনা ঘটেছে। So, আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে এই ঘটনার জন্য তারা নিজেরাই নিজেদেরকে এই ধরনের একটা বিষয় হয়েছে, আমি এটা মোটেই বলছি না। আমি যেটা বলতে চাই যে উদার গণতান্ত্রিক দল বিএনপি কখনো চাবে না যে আরেকটি দলের সভা সমাবেশ করার যে রাজনৈতিক অধিকার সেখানে হস্তক্ষেপ করবে। সরকারের দিক থেকে এই ধরনের কোনো সুযোগ নাই। দলীয় জায়গা থেকে বিএনপি কখনো মনে করে না যে কথা যদি আমরা এক করি যে সোশ্যাল মিডিয়া জামাত বলছে যে যাদের জোট সঙ্গী এনসিপি নাটক করছে এবং এটা বলেছে সরকার থেকে এই ধরনের কাজ করা হবে না এমন ধারণা করছেন আপনি, তাহলে কারা করতে পারে? না, সেটাই তদন্তের বিষয়। অলরেডি আপনি দেখবেন যে যুবলীগের 2 জনকে মনে হয় অ্যারেস্ট করা হয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং খুব দ্রুত সময়ে আরও ইনভেস্টিগেশন চলছে যে এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল, কারা এর জন্য দায়ী। তবে এই জায়গায় আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে একটা ঘটনা ঘটার সাথে সাথে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। জুলাইয়ের পরে আমরা রক্ত দেখতে চাই না। আমি একটা ছবি দেখলাম যে একজনের রক্তাক্ত জুতা আহত হয়েছে, সে একজনকে দেখলাম সে নিজে বলছে যে আমি জামাতের কর্মী কিন্তু এনসিপির সমর্থক, সেও আহত। খুব অদ্ভুত শোনা যায় যে জামাতের কর্মী এনসিপির সমর্থক, সে ওখানে গেল এবং আহত হলো, যদিও সেটা দুঃখজনক। জুলাই যোদ্ধার বাবা এরকম শুনেছি একজন আহত হয়েছে। পুরো ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা চাই যে এটার সুষ্ঠু তদন্ত হোক এবং আসল সত্যটা বেরিয়ে আসুক। তবে ঢালাওভাবে প্রাথমিকভাবেই যে সরকারকে দায়ী দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। তহিন খান, আপনার কাছে আসি। এই ঘটনাতে যে জামাত এনসিপি অভিযোগ করছে হামলায় প্রশাসন জড়িত, আবার জোটসঙ্গী জামাত বলছে যে হতে পারে যে এনসিপি নাটক করছে, আপনার অবস্থানটা যদি পরিষ্কার করেন যে 2 জনকে গ্রেফতার এবং রিমান্ডে নেয়ার পরও যে সরকার বা প্রশাসনের কোনো সদিচ্ছার কোনো ঘাটতি আপনি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। আসলে আমাদের দেশে এই যে ঘটনাটা ঘটলো, আপনার এই ককটেল বিস্ফোরণের ঘটনাটা, ককটেল বিস্ফোরণের ঘটনা প্রথমত আমি বলবো যে অনেকগুলি আমরা দেখেছি, সিরিজ ককটেল বিস্ফোরণ আমরা দেখেছি এনসিপির অফিসের সামনে নির্বাচনের আগে। বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণ হচ্ছে রাতের বেলায় এবং এনসিপি সেটা নিয়ে প্রতিবাদ করছে। আমরা ডাকসুর আগে পরে দেখেছি যে টিএসসি অঞ্চলে, টিএসসি এরিয়ায় ককটেল বিস্ফোরণ হচ্ছে। এখন এই যে ককটেল বিস্ফোরণগুলি হলো, এখন তো বিএনপি সরকার, তখন তো ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা জানি যে জামায়াত, এনসিপি এবং এই যে জোট যারা আছেন তাদের সেই সরকারের সাথে একটা সখ্যতা, এক ধরনের একটা সখ্যতা ছিল। তো ওই সময় এই ঘটনাগুলির তদন্ত যদি হতো, তাহলে আমার ধারণা যে আজকে এই ককটেল বিস্ফোরণ নিয়ে এই ধরনের যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এই ধোঁয়াশাটা তৈরি হতো না। ফলে ওইগুলি কারা করেছিল আসলে, এবং ওই ককটেল বিস্ফোরণগুলি কারা ঘটাইলো, এই জায়গাটা তো আমরা এটা কেউ বিচারও চাচ্ছে না, এখন কেউ তদন্তের কথাও বলছে না। এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এখন যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে। এটা আমরা নির্বাচনের পরেও দেখেছি। আমরা নির্বাচনের পরেও দেখেছি যে মাজারগুলিতে হামলা হচ্ছে। আমরা নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন ধর্ষণের ঘটনা দেখেছি, আমরা সিরিজ ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। ফলে এই যে সিকিউরিটি এবং সেফটি, আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, এই আইন শৃঙ্খলার ব্যাপারটা সরকার ডেফিনেটলি এইখানে সরকারের একটা খামতি রয়ে গেছে, এবং এই খামতিটা কিভাবে ওনারা কাটাবেন। কিন্তু আমরা দেখছি যে এই যে খামতিটা রয়ে গেছে, এখানে এক ধরনের সিলেক্টিভ প্রতিবাদ দেখি আমরা। মানে ধরা যাক যে ধরেন মাজারে যে হামলা, এইটা আমরা দেখি যে বিরোধী দলের তরফ থেকে এইটার ব্যাপারে কিছু বলা হয় না, বিরোধী দল এগুলি নিয়ে কোনো কথা বলে না। আবার ধরা যাক যে এই যে ককটেল বিস্ফোরণটা, এটা নিয়ে ওনারা কথা বলতেছেন বা এটা নিয়ে ওনারা এক ধরনের করতেছেন। ফলে এইটা একটা আমাদের এই গভর্নমেন্ট, এইটা একটা আমি বলবো যে ক্লিন চিট পেয়ে যাচ্ছে, যে মানে বিরোধী দল অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে আসলে সেভাবে কিছু বলছে না, এক ধরনের যেন বা মিলেমিশে থাকার একটা যে প্রবণতা, সেই প্রবণতাটা আমরা দেখছি। ওনারা খুব সিলেক্টিভ প্রতিবাদ করছেন। ফলে এই আইন শৃঙ্খলার ব্যাপারটা আসলে ওনারা বলছেন যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে পারছেন না বা এটা সেটা, কিন্তু আসলে আমরা
কোনো ওনাদের তরফ থেকে কার্যকর কোনো প্রতিবাদ বা সেই জায়গাটা আমরা দেখছি না, এটা হলো প্রথম ব্যাপার। আর এই ককটেল বিস্ফোরণ যেটা হলো জুলাই পদযাত্রায় এনসিপির, খুবই দুঃখজনক ঘটনা, আমরা এটার প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে এখানেই দেখেন তদন্তের ব্যাপারটা আসে, মানে রাজনীতি করার তো সহজ, মানে ধরা যাক যে যুবলীগের যে দুইজন ধরা পড়েছেন, এখন ওনারা যুবলীগ করতেন আগে, এখন ওনারা কার নির্দেশে এই ঘটনাটা ঘটাইলেন সেটা তো নিশ্চিত না। মানে যুবলীগ করতেন ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো এখন মার্সেনারির মতো, মানে আপনি তো তাদেরকে চাইলে হায়ার করতে পারেন। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী অনেক দলেও ঢুকে পড়ছে, তো যখনই তারা কোনো খারাপ কাজ করে তখনই তাদের ওই যুবলীগের পরিচয়টা সামনে আনা হয়। ধরা যাক যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটলো ঢাকা ইউনিভার্সিটির হলে, তো তোফাজ্জল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা তো হলেই ছিল, তো তখন ওই ঘটনার আগ পর্যন্ত কিন্তু তাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ পরিচয় কেউ সামনে আনেনি। যখন ওই ঘটনাটা ঘটলো তখন ওই যারা যারা এই ঘটনার সাথে জড়িত, কারা কারা ছাত্রলীগ ছিল, এগুলো সামনে এনে তখন এরা ছাত্রলীগের এই আপনি কি ব্যাপারটা, বলছেন যে এখন তাদের আগের পরিচয়কে ব্যবহার করা হচ্ছে কোনো ঘটনা ঘটানোর জন্য? মানে বিভিন্ন ধরনের ব্যবহার করা হতে পারে, আমি সম্ভাবনার কথা বলছি। মানে এটা জানার জন্য ডেফিনেটলি কি হচ্ছে এটা জানার জন্য আমাদের তদন্ত করতে হবে। মানে আমরা তো কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে তদন্ত ছাড়া দায় চাপানোর যে কালচার যেটা ছিল বাংলাদেশে, সেই কালচারই যদি আমরা বজায় রাখি তাহলে তো মানুষ সত্যটা জানতে পারবে না। হইতে পারে এখানে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র আছে, হইতে পারে অন্য কারো ষড়যন্ত্র আছে, ফলে নাইলে এই যে ধরেন জামাতের যেই নেতাকর্মীরা অ্যাক্টিভিস্টরা বলতেছে যে এখানে এনসিপি, মানে জামাত আর এনসিপির মধ্যেও তো একটা ঠান্ডা যুদ্ধ চলতেছে যে তারা আসলে কারা এখানে মানে আওয়ামী লীগ যাওয়ার ফলে যে শূন্যতাটা পূরণ হয়েছে, মানে শূন্যতাটা তৈরি হয়েছে, এটা কারা পূরণ করবে বা কারা আসলে পরবর্তীতে গভর্নমেন্টে যাবে বা আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে কার্যকর বিরোধী দলটা হবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। ফলে এই জামাত এখন অভিযোগ করতেছে যে এনসিপি এটা নিজেরাই ঘটায়া দায় দিচ্ছে, মানে তারা তো অভিযোগটা এমনি এমনি করতেছে না। ফলে এই যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে, এই ধোঁয়াশাটা আমাদেরকে পরিষ্কার করার জন্য আমাদের আগে জানতে হবে যে তদন্ত করতে হবে এবং কারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু একটা ঘটে নাই, অনেকগুলি, আমি আপনাকে বললাম সিরিজ ককটেল বিস্ফোরণ এনসিপির অফিসের সামনে হচ্ছে। কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলি, ধরেন আওয়ামী লীগের কথা বলে দেওয়া যায়, এটা সবচেয়ে সেফ অপশন, বাট কারা ঘটাচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি না জানতে পারলে এই ঘটনা আমরা থামাইতে পারবো না, এটা চলতে থাকবে। ধন্যবাদ তুহিন খান। ফরিদুল হক, আপনার কাছে আবারও আসতে চাই। বেশ কয়েকটি অভিযোগ আমরা পেলাম যে এই যে বিরোধী দল জামাত এবং এনসিপি, তারা যখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে, এই ধরনের গ্রাউন্ডে সরকারকে তারা প্রশ্ন করে না। যখন নিজেদের সমাবেশে একটি হামলা হলো তখন তারা অনেক বেশি জোরালোভাবে যে প্রতিবাদটা করলো, সেই প্রতিবাদ আসলে সাধারণ মানুষের ক্ষেত্রেও কি করা উচিত ছিল না বিরোধী দল হিসেবে? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। না, এটা যেটা অভিযোগ করা হয়েছে অভিযোগটা ঠিক না। বেশিরভাগ ক্ষেত্রেই এনসিপি প্রতিবাদ করেছে এবং জোরালো প্রতিবাদই করেছে। যখন এনসিপির উপরে বোমা হামলা হয়েছে তখন স্বাভাবিকভাবে এটা অন্যভাবে হয়তো মানে অনেক বেশি মাত্রায় হবে, এটা খুব স্বাভাবিক। আপনার উপরে যখন বোমা হামলা হবে এটা বেশি মাত্রায় হবে, কিন্তু মাজারের হামলার ক্ষেত্রে অন্তত দুইটা সিগনিফিকেন্ট ঘটনা আমি বলতে পারি। কুষ্টিয়ার মাজারের হামলা, ঢাকার শাহ আলী মাজারে যে হামলাটা হয়েছিল ওইখানে আমি নিজেই গিয়েছিলাম। আমরা গিয়ে পুলিশের ওসির সাথে আমরা মানে কথা বলি এবং তাকে এক প্রকার চাপ প্রয়োগ করি এবং আমার যতটুকু তখন মনে আছে যে চাপ প্রয়োগ করার পরে ওসি আসলে আমার কাছে যেটা মনে হচ্ছিল তারা একটা মানে এই ধরনের চাপের সম্ভবত অপেক্ষায় ছিল, কারণ আসামিরা তাদের রাডারের মধ্যে ছিল। ওই দিন বিকেলে আমরা দুপুরের দিকে যাই, বিকেল কি সন্ধ্যাতেই তারা আসামিদেরকে গ্রেফতার করে। তো এটা যে আমরা করিনি ব্যাপারটা এরকম না। আর যে কোনো ধরনের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রিক যে কোনো ধরনের মানে কি বলে যে নিয়ে আমরা তো লাগাতার কথা বলে যাচ্ছি, লাগাতার আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত ইস্যুতে কর্মসূচি দেওয়া দরকার কর্মসূচি দিচ্ছি। ইভেন আমাদের পদযাত্রার মধ্যেও অন্যতম একটা ইস্যু সবসময় আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি থাকছে, বক্তব্য কিংবা আমাদের দাবির মধ্যে এটা থাকছে। আমরা এটা করছি না, এটা একদমই ঠিক না। আর একটা ব্যাপার হচ্ছে যে ওনারা দুজনেই বললেন, আমি ঠিক জানি না সিগনিফিক্যান্টলি জামাতের কেউ এরকম মানে নাটকের ব্যাপারটা বলেছে কিনা। মানে একটা তো হয় যে কোনো ধরনের ঘটনা যখন ঘটে, বিশেষত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিংবা যারা একটু ধরেন কি বলে যে নিম্নবর্গের রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা বরাবর ঘটে। বা এটা আওয়ামী লীগ আমল থেকে আরও বেশি ছিল যে ভিকটিম ব্লেমিংয়ের ঘটনাটা খুব ভালোভাবেই ঘটে, এটা রেগুলার দেখা যায়। এইবার তো এটা খুব মানে এটা ভিকটিম ব্লেমিং হিসেবে এটাকে উদযাপন করছে আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন পেজগুলো। এটা আমরা দেখেছি। জামাতের খুব সিগনিফিকেন্ট কোনো নেতৃত্ব পর্যায়ে থেকে এটা বলেছে এটা আমার জানা নেই। অ্যাক্টিভিস্টরা কেউ ফেসবুক অ্যাক্টিভিস্টরা দাবি করতে পারে, এটা আমি ঠিক এটা সিগনিফিকেন্ট না। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে সিগনিফিকেন্টলি আকারে ইঙ্গিতে অন্তত দুইজনের ব্যাপার আমি দেখেছি
দুইজনের ব্যাপার। তুমি কেন বলছিলেন সোশ্যাল মিডিয়ার কথা? সোশ্যাল মিডিয়া আসলে আমারও চোখে প্রতিনিধি পড়েছে। এখানে আছে, ওইজন্য আমি জি, বলতেছি। আমারও একটা চোখে হচ্ছে যে- পড়েছে, এই জন্য এই কথাটা একজন বলা। হচ্ছে যে বিএনপি নেতা রাশেদ খান, উনি সম্ভবত গতকাল থেকে আজকে পর্যন্ত 6-7টা স্ট্যাটাস দিয়ে দিছে। এটার মধ্যে ধরেন আকারে ইঙ্গিতে এক ধরনের মানে প্রচ্ছন্ন ভিকটিম ব্লেমিং আছে, এবং আরেকটা জিনিস উনি খুব কায়দা করে করছেন, সেটা হচ্ছে যে জামাত এবং এনসিপির ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি করার একটা চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। এটা ভালো, এটা তো স্বাভাবিক। উনি যেহেতু সরকারি দলের লোক, তো উনি তো চেষ্টা করবে যে বিরোধীদের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা উনি করবে, এটা উনি ভালোই করছেন। আর হচ্ছে যে এনপি এর নেতা অনিক রায়, উনিও খুব মজা করে মানে স্ট্যাটাস লিখছে একটা, বলছে যে মজা করে জিজ্ঞেস করলাম, কিন্তু ওটার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ভিকটিম ব্লেমিং আছে ওনার স্ট্যাটাস, মানে এটা আমার চোখে পড়ছে। কিন্তু জামাতের সিগনিফিকেন্টলি কেউ এটা বলছে এটা আমার জানা নাই। তবে এটা সত্য যে কারো জামাতের মধ্যে কারো এরকম কি বলে যে ধারণা থাকতে পারে, কিংবা এই ধরনের যে এনসিপিকে আসলে উঠতে দেওয়া যাবে না। ইভেন আমি এনসিপি করি, আমার মধ্যেও এই ব্যাপারটা আছে যে আমিও আসলে জামাতের সাথে দীর্ঘদিন জামাতের সাথে থাকবো জোটে, এটা আমিও চাই না। তো এটা তো খুব মানে স্বাভাবিক ব্যাপার যে ধরেন আমি একটা আলাদা দল করি, যদি আমি জামাতের সাথেই থাকতে চাইতাম তাহলে তো আমি জামাত করতাম, তাই না? সিমিলারলি জামাতও তো একটা আলাদা দল করে, তারা যদি তারা হয়তো মনে করে যে আমার কেন এনসিপির দায় নিতে হবে, কিংবা আমি কেন এনসিপিকে নিয়ে চলবো, এটা হতেই পারে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা যেটা জানতে চাচ্ছি যে এই ধরনের হামলার ক্ষেত্রে প্রশাসন যখন কার্যকরী পদক্ষেপ নিল কি নিল না সেটা পরের ব্যাপার। প্রথমে আইনগত যে সহায়তা, যে সিকিউরিটি মেনটেন করা, সেটি করা সম্ভব হয়নি। সেই জন্য আপনাদের সরাসরি সরকারকে দোষারোপ করার বদলে কেন আপনারা সরকারের পক্ষ নিয়ে বারবার কথা বলছেন, এটাই আসলে প্রশ্নে চলে আসে। আপনাদের কথায় বারবার আসছে যেটা সরকার থেকে করা হয়নি, সরকারের নির্দেশনায় করা হয়নি। আপনারা কিভাবে নিশ্চিত এই ব্যাপারটা নিয়ে? এটা তো মানে এটা বোঝা যায়, দায়টা ধরেন আপনি সরকারকে ধরেন, মানে যখন প্রশাসন কাজ করেন এর দায়টা সরকারকে নিতে হয়। বিশেষত ধরেন রাজনৈতিক সরকার, যেমন তারেক রহমান মানে প্রধানমন্ত্রীর নামও এসছে, প্রধানমন্ত্রী ধরেন বাংলাদেশে যা কিছু ঘটুক সমস্ত কিছুর ক্রেডিট যেমন ওনার কাছে যাবে, সমস্ত কিছুর দায়ও তো ওনার কাছে যাবে। বাংলাদেশের যে স্ট্রাকচার, এখানে তো অল ক্রেডিট গোজ টু প্রাইম মিনিস্টার, এটা তো অলওয়েজ ঘটে, অল ক্রেডিট যাই কিছু ঘটে। কিন্তু বাংলাদেশের যেটা হয় যে যারা সরকারে থাকেন ওনারা সাধারণত দায়গুলো সরকার প্রধানকে দিতে চান না, বলেন যে ওনাকে মানে উনি হয়তো এটা জানতেন না, ওনাকে আগের আমলে আমরা অনেকবার শুনেছি যে ওনাকে ভুল বোঝানো হয়, এটা সেটা। কিন্তু ব্যাপারটা তা না, আপনি ক্রেডিট যদি সব নিতে চান দায়ও আপনাকে সব নিতে হবে। এখন এটা সত্য যে ধরেন এই সরকার মাত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, মাত্র কয়েক মাস মাত্র হয়েছে তো, এবং দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা এসেছি। পুরো জিনিসটাকে এখনো আবার রিস্ট্রাকচার এখনো করা যায়নি, স্ট্রাকচারটা আগের মতো রয়ে গেছে। আমরা হয়তো খুব বেশি মানুষকে বাদও দিতে পারিনি, মানে রাষ্ট্র যারা পরিচালনার মধ্যে প্রশাসনে যারা থাকে খুব বেশি মানুষকে বাদ দেওয়া যায়নি। সিগনিফিকেন্ট অনেক মানুষরা রয়ে গেছে, যেমন দেখলাম সেই দিন সম্ভবত জুলাই শহীদ আহতদেরকে নিয়ে যে প্রোগ্রামটা ছিল ওইখানে যে উপস্থাপনা করেছে সে একটা চূড়ান্ত লেভেলের একটা ফ্যাসিস্ট আনাবালার এই এক ভদ্রমহিলা, মানে উনি সেই স্বয়ং প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সে উপস্থাপনা করতেছে। তার মানে এটা সামহাও কেউ দেখেনি, অথবা দেখে তাকে আসলে ওইখানে প্রজিট করেছে। এই ঘটনা তো ঘটতেছে ক্রমাগত। এখন ভেতরে যে কে ফ্যাসিস্টের লোক আর কে ফ্যাসিস্টের লোক নেই সব কিছু স্ক্রিনিং করাটাও এত সহজ ব্যাপার না। তো যাই হোক, এর মধ্য দিয়ে ধরেন সরকার এখনই সরকারের মানে সরকারের জন্য এটা প্রয়োজনও তো নাই, কেন আসলে শুধু তারা এই সিচুয়েশনটাকে মানে অস্থিতিশীল করতে চাইবে এটা না, বরঞ্চ এই দিক থেকে জিনিসটা দেখতে হবে যে ধরেন যেহেতু এনসিপির উপরে টার্গেট আছে পতিত ফ্যাসিস্টদের, এবং ওই অর্থে ধরেন আকারের দিক থেকে হলেও এনসিপি ধরেন সাইজে কিছুটা ছোট এবং অভিজ্ঞতায় কম, প্রধানত তরুণরা। তো সেইখানে যেটা হচ্ছে যে এদের উপরে টার্গেট করে যদি পরিস্থিতিকে কোনো রকম অস্থিতিশীল করা যায় তাহলে সরকারকে বেকায়দায় ফেলা পতিত ফ্যাসিস্টদের জন্য সহজ এবং দিল্লির জন্য সহজ, যেটা খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হয়। তো এই জায়গাটার জন্য আমরা যেটা পরিষ্কারভাবে আমরা যেটা বলতে চাই যে এই প্রশাসন যেখানে যেখানে নিয়ন্ত্রণ থাকছে না এখানে ওই মানে তাদেরকে খুব সিরিয়াসলি মানে কি বলে ট্যাকেল করা এবং সিরিয়াসলি তাদেরকে কাজে লাগানো এটা সরকারের দায়িত্ব। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, মাঝখানে আমরা ওই যে বেনাপোল বর্ডারে যখন প্রথম
দিকে যখন পুশিন হলো তখন আমরা বেনাপোল বর্ডারে গিয়েছিলাম। তো ওইখানে একটা উত্তেজনা ছিল যে নাসিরুদ্দিন পাটোয়ারি গেছিল, তার উপরে একটা ধরেন ক্ষোভ আছে বিএনপির নেতাকর্মীদের, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের। তো ওইখানে ধরেন আগে ঝিনাইদহের আগে একটা ঘটনা ঘটেছে, তো ওইখানে একটা উত্তেজনা হবে এরকম একটা পরিস্থিতি ছিল। তো আমরা তখন প্রশাসন এবং বিএনপি নেতাদের সাথে কথা বলেছি। আচ্ছা, তো ওনারা বলছেন আমাদের দিক থেকে এরকম কোনো কিছু না, আমরা এটাকে ইয়ে করব, মানে আমরা আপনাদেরকে পুরোপুরি সহযোগিতা করবো। এখন যেহেতু একটা রিমোট এলাকাতে, কিন্তু তারপরে ওইখানে ছোটোখাটো ধরেন হামলা হয়েছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই হামলাগুলো যারা করেছে তারা পরবর্তীতে আমরা খবর পেয়েছি যে ওইখানে যে নেতারা ছিল, ইভেন ছাত্রদলের নেতারা এসে আমাদের সাথে কথা বলছে এবং তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে যে না আমরা এটার সাথে আছি, এই কজের সাথে আমরা আছি। কিন্তু পরে দেখা হলো এরপরেও ইট মারছে, ডিম মারছে গাড়ির উপরে, এইগুলো ঘটেছে। কিন্তু এই ঘটনাগুলো পরে আমরা জানলাম যে এগুলো যারা করেছে তারা আসলে ওইখানকার স্থানীয় ছাত্রলীগ যুবলীগের কর্মী। আচ্ছা, ফরিদুল এরা হক। ওই ভিড়ের মধ্যে ঢুকে এই কাজটা করে বুঝতে বেরিয়ে পেরেছি। গেছে। আবার আসবো আপনার কাছে। মীর আরশাদুল হক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে ঘটনার 24 ঘন্টাও হয়নি, তাই গ্রেফতারের সময় লাগছে। কিন্তু বিরোধী দল আশঙ্কা করছিল যে পুলিশ রাজনৈতিক নির্দেশনায় কাজ করছে, এমন অভিযোগগুলো এসছে বিরোধী দলের কাছ থেকে। কিন্তু এখন 2 জন গ্রেফতার হয়েছে। খোদ প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ, তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া সম্পূর্ণরূপে যে নিরপেক্ষ হবে, সেটি আসলে আমরা কিভাবে নিশ্চিত হতে পারবো? ধন্যবাদ। এখানে যেটা ডক্টর জাহিদুর রহমান উনি বলেছেন যে 24 ঘন্টা হয়নি, এরপরে তো আমরা জানলাম যে 2 জন গ্রেফতার করা হয়েছে। তো আরও অনেকগুলো বিষয় দেখার আছে এখানে। সেটা হচ্ছে যে আপনার ওখানকার ভিডিও অ্যানালাইসিস করা, ওখানকার গোয়েন্দা সংস্থার একটা ইনফরমেশনের বিষয় আছে। তো সব মিলিয়ে একটু টাইম তো লাগে। আর এখানে রিমান্ডের একটা বিষয় আছে, আপনি ধরলেন যাদেরকে তারাই কি আসামি কিনা সেটাও আমরা আরও একটু বিচার কাজের ব্যাপার আছে। আপনার রিমান্ডের পরে কি ইনফরমেশনগুলো আছে বেরিয়ে আসতেছে, ওইটাও একটা বিষয় আছে। সব মিলিয়ে এত দ্রুতই একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি না। তবে সরকারের জায়গা থেকে এবং প্রশাসনের জায়গা থেকে যে খুব তৎপর এই বিষয়টায় এবং হচ্ছে খুব সিরিয়াসলি এটা দেখা হয়েছে। তো এটার জন্য আমি আমার জায়গা থেকে সরকারকে ধন্যবাদ জানাবো। আমরা চাই না যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের উপর কেউ হামলা করুক এবং দেশের সিকিউরিটির উপরে একটা প্রশ্ন চলে আসুক। এখানে আপনার কিছুক্ষণ আগে আমি একটু যোগ করে দিই, কিছুক্ষণ আগে তুহিন খান যে কথাটা বলছিলেন যে যখনই কোনো একটি অপরাধ সংঘটিত হয়, আসলে পুরনো ফ্যাসিস্ট দলের যে লোকজন তারা কোনো না কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন, তাদের সেই পুরনো পরিচয়টা সামনে চলে আসে। তো এখন তাদের যে পরিচয় সেটি আসলে সামনে আসা উচিত, নাকি পুরনো পরিচয়কে টেনে নিয়ে আসা উচিত? আমি আপনার মতামতটা এখানে জানতে কিন্তু চাই। কৌশল থাকতে পারে। গুপ্ত হিসেবে আমরা অনেক দলকে আমরা অনেককে বলতে শুনি গুপ্ত হিসেবে থাকে অনেকে। তো এখন পাল্টা যে গুপ্ত হবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। আপনি যখন ওপেন করে দিলেন, আমরা দেখলাম যে নতুন দল হিসেবে এনসিপিও কিন্তু অনেকটা ওপেন করে দিল যে আমাদের এখানে আসতে পারেন, যে সাবেক ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা। ইভেন কুমিল্লা অঞ্চলে আমরা দেখলাম যে ইলেকশনের আগে এমপি ক্যান্ডিডেটরা, জামাতের এমপি ক্যান্ডিডেটরা ঘোষণা দিয়ে বলতেছে যে আওয়ামী লীগের লোকজনে আসতে পারেন, সমস্যা নেই। তো এনসিপি থেকে শুরু করে জামাত, এখানে তো আপনার ছাত্রলীগ, যুবলীগ এবং হচ্ছে যে পতিত স্বৈরাচার যে দল, সেখানে ওদের পার্টিসিপেশন আসতেছে। তো ভিতরে থেকে স্যাবোটেজ করা, এটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার সম্ভাবনা নাই। সরকারের জায়গা থেকে দেখার বিষয় যে এখানে যারাই হচ্ছে চেষ্টা করুক না কেন তাদেরকে প্রতিহত করা। ভাই একটা কথা বললেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওখানে কিছু হামলার ঘটনার আলাপ আসছে। এখানে নাসিরুদ্দিনের ব্যাপারে আমরা দেখবো যে আমাদের ছোট ভাই, কিন্তু কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক কথাবার্তা কিন্তু সে বলে, যেটা হয়তোবা ওইখানকার লোকাল পিপলকে হয়তোবা উত্তেজিত করে ফেলে বা তাদেরকে আঘাত করে মানসিকভাবে বা ইয়াগত জায়গা থেকে। একটা মসজিদে সে সম্ভবত ভিজিট করতে গেল, কোন একটা মসজিদে, ওখানে ওই ছবি তুলতে গিয়ে সেলফি তুলতে গিয়ে মসজিদের গ্লাস ভেঙে ফেললো। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছে। তো ওখানকার লোকজন আবার বলতেছে আপনি মসজিদে আসছেন, নামাজ পড়ে চলে যান। তো এই ধরনের অনেকগুলো ইস্যু ওখানে হয়। তো এইগুলো আমার মনে হয় একটু সচেতন থাকা উচিত নতুন দিনের রাজনীতিবিদ হিসেবে, কথায় বক্তব্যে যে রাজনৈতিক শিষ্টাচার বলতে আমরা যেটা বুঝি সেটা যেন থাকে। আর সরকারের জায়গা থেকে আপনি দেখবেন যে দুষ্কৃতিকারী এবং হচ্ছে যে যারা আওয়ামী লীগের যারা, তাদের ব্যাপারে দেখবেন যে জিরো টলারেন্স, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন জিরো টলারেন্স একদম। এবং কোথাও যদি কারো বিরুদ্ধে অভিযোগ উঠে, মামলা হয়, সাথে সাথে অ্যারেস্ট করা হচ্ছে। এবং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে সরকারের জায়গা থেকে সরকার যথেষ্ট চেষ্টা করছে। সামনে আশা করি এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম।
আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় নিয়ে আসে যে গাজীপুরের সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে বিএনপি সরকার জনগণের হ্যাঁ ভোটের রায়কে সংস্কারের পক্ষে যে 70% মানুষ রায় দিয়েছে সেই রায়ের সাথে জুলাই সনদকে অস্বীকার করে তারা জনগণের সাথে এক ধরনের গাদ্দারি করেছে, এমন অভিযোগটি আপনি শুনেছেন নিশ্চয়ই। এই যে বিএনপির বিরুদ্ধে গণভোটের রায় না মানার যে অভিযোগ, এটি করেই যাচ্ছে বিরোধী দল, বিএনপিকে এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হচ্ছে, যে কারণে বারবার অভিযোগগুলো আসছে? কারণ আমরা বিএনপির বিভিন্ন কথায়, বিএনপির নেতাদের বিভিন্ন কথায় বারবারই শুনছি তারা মানবে, জুলাই সনদের দিকে আগাচ্ছে, এই জিনিসগুলো হবে, কিন্তু কবে হবে এবং সেটি কেন স্পষ্ট করতে ব্যর্থ হচ্ছে এই সরকার? এই আলাপটা অনেক আগে থেকে এই আলাপটা চলে আসতেছে, যেহেতু নতুন অভিযোগ আবার যে গাদ্দারি করেছে। হ্যাঁ, অভিযোগটা তো কন্টিনিউয়াসলি চলতেছে ফ্রম দা বিগিনিং। এখানে আসলে আমাকেও তাহলে একটু পিছনে যাইতে হয় আর কি, যেহেতু আলাপটা পুরনো। এটা হচ্ছে আসলে গাদ্দারিটা হয়েছিল যে যখন আপনার থেকে আপনার হচ্ছে যে নোট অফ ডিসেন্টটা বাদ দেওয়া হইলো। হ্যাঁ, আপনি যখন সাইন করলেন একটা কাগজে, ধরেন আপনি আমাকে একটা কাগজ দিলেন, বললেন সাইন করেন, এই লেখাটা থাকবে, আমি সেটা মনে করে আমি সাইন করলাম। পরে আপনি সেই যে সাইনটা আমি করলাম সেটা যখন প্রিন্টেড ভার্সন আমাকে দিলেন, তখন ওখানে কিছু আপনি কারচুপি করলেন। গাদ্দারি তো তখন হয়েছিল। তো ওই গাদ্দারি যখন হয়েছিল, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, শুরু থেকে ন্যায়ের পক্ষে থাকবেন, এক সময় ন্যায়ের পক্ষে এক সময় ন্যায়ের বিপক্ষে, এভাবে হলে হয় না। তো সরকারের জায়গা থেকে সেটা বলছে যে আমরা যেহেতু জুলাইয়ের সনদের ব্যাপারে কথা দিয়েছি, আমরা সেটা অক্ষরে অক্ষরে মানব। সেটা কিন্তু আমরা রিফ্লেকশন অলরেডি দেখতে পাচ্ছি। আমরা কিছু জায়গায় আমরা প্র্যাকটিক্যালি সংস্কারের যে জায়গাগুলো সেগুলো দেখতেছি, কিন্তু সরাসরি নোট অফ ডিসেন্টে যেই জায়গাগুলোতে বিএনপি আগেই অবজেকশন দিয়েছিল সেগুলো বিএনপি এখন মানবে না। কেন? আমরা শুরুতেই বলেছি যে আমরা এই জিনিসগুলো আমাদের পক্ষে মানা সম্ভব না। সো আমার মনে হয় না এটা গাদ্দারি যে অভিযোগ সেটা যদি দেওয়া হয় তাহলে তখনকার সময়ে জামাত এবং এনসিপি এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেই দেওয়া যায়, বিএনপিকে না। আচ্ছা, ধন্যবাদ। তুহিন খান, এই যে গাদ্দারির অভিযোগটা করছে যে এনসিপি, যেটি আমরা শুনছিলাম নাহিদ ইসলামের পক্ষ থেকে অভিযোগ এসছে গাদ্দারি করেছে বিএনপি, সেই উত্তরে মীর আরশাদুল হক বললেন যে গাদ্দারিটা আগেই হয়ে গেছে, তাদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও পরবর্তীতে কিছু জিনিস পরিবর্তন এসেছে যেটির সাথে একমত ছিলেন না। এখানে আসলে আপনার দুই দলের যদি কার্যক্রমের আপনি বিশ্লেষণ করেন, আপনি কাদেরকে আসলে গাদ্দার বলবেন বা বলতে চাইবেন না? ধন্যবাদ। আমি আগে ফরিদ ভাই যে অভিযোগটা করছেন ওই ব্যাপারে 1 মিনিট বলি। সেটা হলো যে অনিক রায়ের যেই স্ট্যাটাসটা নিয়ে উনি কথা বলেছেন আর কি, যে অনিক রায় একটু মকারি করেছেন। অনিক রায় মকারি করেছিলেন আসলে কি নিয়ে সেটা আমাদের দেখতে হবে। স্ট্যাটাসটা আমি পড়লাম আবার। উনি বলার চেষ্টা করতেছেন, উনি কিন্তু এর আগে একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি হামলার বিচার চান এবং হামলার জন্য উনি দুঃখ প্রকাশ করছেন। উনি স্ট্যাটাসটা দিয়েছেন হলো ওই জামায়াতের যেই কর্মী আহত হয়েছেন, ওখানে একজন আহত হয়েছেন যিনি বলছেন যে আমি জামাতের কর্মী কিন্তু এনসিপির সমর্থক। এবং জামায়াতের যেই, যদিও ফরিদ ভাই বলছেন যে জামায়াতের কোনো নেতা, বড় কোনো নেতা এটা করছেন কিনা অভিযোগটা যে এনসিপি নিজেরা হামলা করছে, এটা উনি জানেন না। বাট আমরা ফেসবুকে দেখছি যে এনসিপির বড় বড় নেতারা এবং ছাত্র শক্তি, এনসিপির ছাত্র উইং, তাদের বড় বড় নেতারা কিন্তু জামায়াতকে ক্রমাগত এটার জন্য দোষারোপ করেছেন। ফলে জামাতের বড় কোনো নেতা এটা করছেন কিনা এটা আমি বলতে না পারলেও ওনাদের নেতাকর্মীরা কিন্তু জামায়াতকে এটার জন্য ক্রমাগত দোষারোপ করেছেন, এটা আমরা ফেসবুকে দেখেছি। ওইটার প্রেক্ষিতে অনিক রায় আসলে এখানে একটা করছেন যে ওনাদের জোট সঙ্গীরাই ওনাদেরকে অভিযোগ করতেছেন, তাহলে এখানে আসলে কারা কারা অভিযুক্ত সেই জায়গাটা নিয়ে উনি কথা বলেছেন। ফলে এইটাকে ভিকটিম ব্লেমিং বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ অনিক রায় কিন্তু তার আগেই একটা পোস্টে তার অবস্থান পরিষ্কার করেছেন। এটা হলো প্রথম ব্যাপার। আর মাজারের ব্যাপারে উনি যেটা বলেছেন যে মাজারে ওনারা প্রতিবাদ করেছেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি দেখেন যে দুইটা ঘটনার কথা বললেন ফরিদ ভাই, দুইটা ঘটনাতেই কিন্তু ওনাদের জোট সঙ্গীদের নাম এসেছে। শাহ আলী মাজারের হামলায় ওনাদের জোট সঙ্গীদের নাম এসেছে, আপনার ফিলিপনগরের হামলায় ওনাদের জোট সঙ্গীদের নাম এসেছে। ওনারা কিন্তু কোথাও এই কথাগুলি বলেন না। ওনারা ফিলিপনগরের ঘটনায়ও ওনাদের একজন নেতা তিনি বিএনপির কথা বলেছেন প্রথম আলোর এক সাক্ষাৎকারে, কিন্তু ওনাদের জোট সঙ্গীদের কথা ওনারা বলেন নাই। ফলে এই জায়গাগুলি আর কি দেখার বিষয় যে আমরা প্রতিবাদ করছি কি ধরনের, আমাদের প্রতিবাদের ধরনটা কি হচ্ছে, এটা হলো দেখার বিষয়। আচ্ছা, জুলাই সনদের যে ব্যাপারটা, আমি বলবো যে জুলাই সনদের ব্যাপারটাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং দুইটা পক্ষই, এখানে তো 2-3টা পক্ষ ছিল, ইন্টারিম পক্ষ ছিল, এখানে জামায়াত, এনসিপি তারা ছিল, বিএনপি ছিল, এই 3 পক্ষই জুলাই সনদের ব্যাপারটাকে আসলে পলিটিক্যাল টুলে পরিণত করছে। যার কারণে
এবং এই কারণে আপনি দেখবেন যে জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হয় সবারই পক্ষে কিছু না কিছু যুক্তি আছে। বিএনপির পক্ষে আরশাদ ভাই বললেন যে এটা প্রতারণা করা হয়েছে। এনসিপি, জামায়াত তারা বলতেছে যে জুলাই সনদে যে সাইন করছে, যে জিনিসগুলো হওয়ার কথা ছিল সেগুলো তো বিএনপি করতেছে না, বা গণভোটে হ্যাঁ বাস্তবায়ন হলো কিন্তু হ্যাঁ যেই যুক্তিগুলো বা যেই জিনিসগুলো ছিল সেগুলো তারা কেন করছে না। আবার ধরেন যখন এই জুলাই সনদটা হচ্ছে, ঐক্যমত্য কমিশনে বসে যখন জুলাই সনদটা হচ্ছে, যখন এখানে কি কি থাকবে না থাকবে এই আলোচনাগুলি যখন হচ্ছে, তখন কিন্তু এই ধরনের সনদ, এই ধরনের দলিল কিন্তু শুধুমাত্র আপনি মানে আইন করে করতে পারবেন না, এটার জন্য রাজনৈতিক কনসেনসাস দরকার। তো সেখানে কিন্তু মাঠের বাস্তবতায় রাজনৈতিক কনসেনসাস বলেন বা এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে নানা ধরনের সন্দেহ, নানা ধরনের অভিযোগ এগুলি কিন্তু তখন ছিল। ফলে শুরুর থেকে জুলাই সনদের ব্যাপারটা একটা রাজনৈতিক টুলে পরিণত হওয়ার কারণে আপনি দেখেন মানে সংসদে আমরা শুনেছি সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা তখন বাধ্য হয়ে সাইন করেছি, আমরা নির্বাচন চাচ্ছিলাম তাড়াতাড়ি, বাধ্য হয়ে সাইন করেছি। তখন এনসিপি এবং জামায়াতের নেতারা বলেছেন যে এটা তো প্রতারণা, এটা তো এক ধরনের মানে তিনি নিজের মুখে স্বীকার করলেন যে তিনি জাতির সাথে প্রতারণা করেছেন, নির্বাচন যেন তাড়াতাড়ি হয় সেই কারণে করেছেন। কিন্তু দেখেন এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা দেখেন যে পরবর্তীতে এনসিপি জামাতের নেতারা অভিযোগ করেছেন যে নোট অফ ডিসেন্ট যে থাকবে এটা সালাউদ্দিন সাহেব একা ডিসিশনে এই ঘটনাটা ঘটছে। এখন এই অভিযোগটা ওনারা কেন নির্বাচনের আগে করলেন না? এই অভিযোগটা তো ওনারা করলেন কখন? নির্বাচনের পরে সংসদে গিয়ে করলেন। এই অভিযোগটা তো ওনাদের তখন জাতির সামনে পরিষ্কার করার কথা ছিল যে নোট অফ ডিসেন্ট এখানে আমরা রাখতে চাচ্ছি না, কিন্তু একটি দলের চাপে এখানে নোট অফ ডিসেন্ট থাকছে। তাহলে তখনই আমরা রাজনৈতিক সংঘাতটা দেখতাম। কেন একটা নির্বাচন সবাই, তার মানে এনসিপি জামাতও একটা নির্বাচনের দিকে তড়িঘড়ি করে যেতে চাচ্ছিল। ফলে সবাই দেখেন এখানে আমি কাউকে আসলে মানে পুরো সিচুয়েশনটা যদি আপনি দেখেন তাহলে এখানে আপনি ডেফিনেটলি বিএনপি এখন যা করছে এটা কোনো মানে তারা যুক্তি দিতে পারে অনেক কিছু যে আমরা হলো গিয়ে এটা ওইটা সেটা। বিএনপি তো ইভেন 31 দফায় যা ছিল সেগুলো বাস্তবায়ন করেনি। মানে ধরা যাক যে আপনার সচিবালয় মানে কি বলে আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়, সেটা তো 31 দফায় ছিল, সেখানে তাদের কোনো নোট অফ ডিসেন্টও ছিল না, সেটা তারা বাস্তবায়ন করতেছে না। তারপর আপনি ধরেন যে বিএনপি বেছে বেছে ইন্টারিম আমলের তাদের জন্য পক্ষে যায় এরকম কিছু কিছু অধ্যাদেশ কিন্তু তারা পাশ করেছে। যেমন ধরেন আপনার এই যে জেলা মানে প্রশাসক নিয়োগ আপনার স্থানীয় সরকারের, সেখানে কিন্তু বিএনপির 31 দফায় ছিল যে নির্বাচিত প্রতিনিধিকে কখনোই মৃত্যু না হলে বা আদালতের কোনো নির্দেশনা না থাকলে তাকে সরানো যাবে না। কিন্তু এখন কিন্তু তারা ইন্টারিম তাদের জন্য একটা ব্যবস্থা করে গেছে যে একটা অধ্যাদেশ যে প্রশাসক বসানো যাবে জরুরি অবস্থায়, তারা সেটাকে কিন্তু পাশ করে দিয়েছে। এবং ইন্টারিমও দেখেন তারা কিন্তু এই আইনটা পরবর্তীতে, তাদের শুরুর দিকে এটা জরুরি ছিল বুঝলাম যে তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেছে, স্থানীয় অনেক সরকারের লোকজন পালিয়ে গেছে, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া দরকার ছিল। পরবর্তীতে তারা পরবর্তী সরকারের জন্য এরকম একটা আত্মঘাতী ব্যাপার কেন রেখে গেলেন? তারা কিন্তু এটাকে সংশোধন করতে পারতেন আইনটাকে যাওয়ার আগে, তারা কিন্তু সেটা করেন নাই। ফলে এই যে ঘটনাটা এখন বিএনপিকে আপনি এখানে সাধু বা বিএনপি অনেক জুলাই সনদকে আঁকড়ে ধরে আছে এরকম না ব্যাপারটা। পয়েন্ট হচ্ছে এখানে যে শুরুর থেকেই ঘটনাটাকে এই জুলাই সনদের ব্যাপারটাকে তিনটি পক্ষই এমনভাবে পলিটিসাইজ করছে, পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে যে এখন এই ঘটনাটা আসলে কোনো কনসেনসাসের জায়গায় নেই। এখন এটা চলে গেছে একটা পলিটিক্যাল, এটাকে ব্যবহার করে কে কত পলিটিক্যাল গেইন করতে পারে, বার্গেইন করতে পারে, সেই জায়গায় চলে গেছে ঘটনাটা। ফলে আপনি যখন একটা জিনিস পলিটিক্যাল বার্গেইনের জায়গায় যাবে তখন এটার কিছু জিনিস বাস্তবায়ন হবে, কিছু বাস্তবায়ন হবে না। এক পক্ষ চাপ দেবে, আরেক পক্ষ এটাকে ব্যবহার করে নেগোসিয়েশন করবে, এগুলোই হবে। এবং এগুলোই আমরা দেখছি সংসদে, এটাই হচ্ছে। সংসদে ধরেন যে এই যে কি বলে এটাকে, সংসদে যে হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার পরিষদ, সেই পরিষদ তো হয় নাই, কিন্তু সংসদ কিন্তু চলছে। এবং ভাবে ভঙ্গিতে মনে হচ্ছে যে স্মরণকালের শ্রেষ্ঠ একটা সংসদ চলছে। মানে এরকমই বিরোধী দলের নেতাদেরও ভাবভঙ্গিটা এরকম, প্রতিনিয়ত তারা অনেক কিছু করছেন, অনেক কমিটি হচ্ছে, এখানে অনেক কিছু হচ্ছে, কিন্তু এবং মিলেমিশে হচ্ছে। কিন্তু এই যে একটা বড় ঘটনা ঘটলো জুলাই সনদের মানে গণভোটের, এই যে গণভোটে ছিল তো ওই যে সংবিধান সংস্কার পরিষদটা, তো সেটা যে হলো না সেটার জন্য কিন্তু তারা কোনো আন্দোলন মানে এটা তো তাদের একটা এজেন্ডা, এটার জন্য কিন্তু তারা কিছু বলছেন না বা কিছু করছেন না। এখন পয়েন্ট হচ্ছে, আমি একটু শেষ করি, পয়েন্ট হচ্ছে যে যেটা ভাই বললেন ফরিদ ভাই যে পতিত স্বৈরাচার মানে পতিত স্বৈরাচারের বা আওয়ামী লীগের ভয়টা এই তিন দলের মধ্যেই আছে। হয়তো ভয় আছে কিংবা তারা এই ভয়টাকে কাজ মানে একটা মানে কি বলা যায়, এই ভয়টাকে ব্যবহার করে তারা একটা মিলেমিশে থাকতে চাচ্ছেন বা তারা নিজেদেরকে খুব বেশি রিস্কে ফেলতে চাচ্ছেন না। মানে আপনি যখন এনসিপি জামাতকে বলবেন যে আপনারা কেন বিএনপি বিপক্ষে কথা বলেন না, তারা বলবে যে আমরা কথা বললে তো আওয়ামী লীগ সুযোগ পাবে, বিএনপিও একই কথা বলে। ফলে এইটা আসলে একটা ডেডলকে পৌঁছাইছে এই জুলাই সনদের ব্যাপারটা। আমি মনে করি যদি জুলাই সনদটাকে এভাবে পলিটিক্যাল বার্গেনিং টুলে পরিণত না করে এটাকে যদি জনস্বার্থে
একটা জনস্বার্থের দলিল, জনগণের দলিল আকারে সবগুলা দল ছাড় দিয়ে ইয়ে করতো, তাহলে এটা আরো বেশি ধন্যবাদ ভালোভাবে তুহিন বাস্তবায়িত খান। হতে পারে। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই যে এই জুলাই সনদটাকে কি আসলে বার্গেনিং মানে একটা টুল হিসেবে ইউজ করা হচ্ছে কিনা, যে অভিযোগটা বারবার করছে। আমরা আপনাদের এত জোরালো অবস্থান কেন দেখি না? জুলাই সনদ নিয়ে তো সবচেয়ে বেশি জোরালো অবস্থান আপনাদের থাকার কথা ছিল। জি, আমি আসতেছি ওইখানে। এর আগে একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে তুহিন খান বলেছেন যে কি বলে যে জোট সঙ্গীদের ব্যাপারে মাজার হামলায় আমরা কথা বলি না। আমি কিন্তু অলরেডি শাহ আলী মাজারের ঘটনাটা আমি বলেছি, ঠিক আছে? ওইখানে কিন্তু আসলে আমরা ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরেছিলাম এবং পুলিশের কাছে যাওয়ার পরে কিন্তু ওনাদের সাথে আমাদের এই কথাবার্তা হয়। তো আমরা বলি যে এইগুলো আপনাদের দেখা দরকার নেই, যে অপরাধী সে যেই হোক, যে দলের হোক, আপনারা ব্যবস্থা নেবেন। খুব সিম্পল ব্যাপার। আর ফিলিপ নগরের ঘটনাটা কিন্তু অন্যরকম। ফিলিপ নগরের ঘটনাতে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য সেই সময় পেয়েছিলাম সেটা হচ্ছে যে ওইখানে গ্রেফতার করা হয়েছিল কয়েকজন যারা হচ্ছে জামায়াতের কর্মী, কিন্তু যুগান্তরের একটা রিপোর্টে খুব ডিটেইল, একেবারে ভিডিও অ্যানালাইসিস করে খুব ডিটেইলি বলেছিল যে ওইখানে হামলায় যারা জড়িত ছিল তারা স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং নেতা। এটা একদম ডিটেইল রিপোর্ট আছে এটা। সব So, দলেরই ছিল, বিএনপিরও ছিল, জামাতেরও ছিল, মানে আরো ইসলামী দুই না, একটা কিন্তু দল ওই ছিল। তাদের ঘটনাটা কাউকে- মূলত উস্কানির শুরু থেকে যারা ছিল তারা হচ্ছে জামাতের। না, পরবর্তীতে এটা এলাকার এটা ওই লোকজন এসে রিপোর্টটা তা কিন্তু- বলে না, ওই রিপোর্টটা তা বলে না। ফেসবুকের স্ট্যাটাসটা ওই রিপোর্টটা দেখলে আমরা এটা বুঝতে পারবো, কিন্তু তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি। এইটা হচ্ছে আমি মূলত বলতে চাচ্ছিলাম। যাই হোক, জুলাই সনদের ব্যাপারটা যেটা হয়েছে, এটা যেটা বলছে এটা মোটেও ঠিক না। কারণ হচ্ছে এই ব্যাপারে আমরা পুরোপুরি কমিটেড এবং আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে এটা নিয়ে আমরা কর্মসূচিতে রাজপথেই নেমেছি। এখন প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বুঝতে পারছেন সরকারের ইন্টেনশন খারাপ, কারণ সে প্রথম দিকেই এটাকে মানে পুরোটাকেই বলা চলে যে এক ধরনের বাতিল করেছে এবং মানে কি বলে যে সে এটা করবে না, এটার একটা মানে ইন্ডিকেশন সে দিছে। যেমন আমি দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ, আপনি গণভোটে হ্যাঁ চাইছেন, জনগণ গণভোটে 70% দিচ্ছে। এখন ওইটার যে আইনি এবং টেকনিক্যাল যে বিতর্ক, কিংবা আপনাকে বলা হয়েছিল নির্বাচনের জন্য আপনি এটা চেয়েছেন, এই সমস্ত বিতর্কের কোনো মানে ভ্যালু নাই। কেন? কারণ আপনি জনগণ আপনাকে একটা ভার্ডিক্ট দিয়েছে, আপনি যদি গণতন্ত্র মানেন ওটা আপনাকে পালন করতে হবে। খুব সিম্পল, এখানে কোনো কথা নেই। আপনি জনগণ ভার্ডিক্ট দিয়েছে যে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, আমরা মেনে নিছি না, আমরা বিরোধী দল হিসেবে কাজ করতেছি না। আমরা কি বলবো যে না জনগণ এটা ভুল ভোট দিছে, বিএনপি একটা বাজে গণতান্ত্রিক দল? এটা তো বলার সুযোগ নাই, তাই না? তো আপনাকে এটা মেনে নিতে হবে। সো অতএব আপনি আমরা যেরকম মেনে নিচ্ছি যে আপনি সরকারি দল, আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সমস্ত কিছু আপনি দখল করবেন, আমরা এটা যেমন মেনে নিচ্ছি, সিমিলারলি আপনাকে এটা মেনে নিতে হবে যে জনগণ আপনাকে গণভোটে রায় দিয়েছে, রায় দিয়ে আপনাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে বলেছে। দেখেন, জুলাই সনদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে সংবিধান সম্পর্কিত পার্ট, যেটা নিয়ে কিন্তু গণভোট হয়েছে, ওইটা সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। আরেকটা হচ্ছে যে আরেকটা পার্ট যেটা অধ্যাদেশ করা হয়েছিল, 133টা অধ্যাদেশ করা হয়েছিল, যার ভেতরে বেশিরভাগগুলো পাশ করেছে, কিন্তু যেই অধ্যাদেশগুলো সংস্কার কিংবা ধরেন রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সাথে সম্পর্কিত, সেগুলোকে বেশিরভাগই বাতিল করে দেওয়া হয়েছে। যেটা অলরেডি কমিটি গঠন করার জন্য আপনাদের সদস্য চাওয়া হয়েছিল। না, ওটা সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি। তুহিন খান যেটা বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন, ইভেন দুর্নীতি দমন কমিশন, সবগুলো আগের জায়গাতে রয়ে গেছে। গুম অধ্যাদেশ বাতিল করে দেয়, যদিও শোনা হচ্ছে ওনারা বলছেন যে ওনারা নতুন করে এটা করবেন, কিন্তু এটাতে ইন্ডিকেশনটা কি যে আপনি কোনো সংস্কার করতে চান না। এখন প্রবলেম হচ্ছে যে এইখানে আবার ধরেন যে মানে কি বলে যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন কিংবা অন্যরাও বলছেন যে না এটা আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি করবেন না। তাহলে এইখানে যেটা হয়েছে, এইখানে আপনাকে একটা পলিটিক্যাল একটা এমন অবস্থান নিতে হবে যে আপনি হঠাৎ করে সব যখন বাতিল হয়ে যাবে, হঠাৎ করে যাতে আপনাকে রাস্তায় নেমে বড় আন্দোলন করতে না হয়, কিংবা যদি ধরেন করার জন্য আপনার চাপ ধরে রাখার জন্য কর্মসূচির মধ্যে থাকে। বিরোধী দল কিন্তু দুই জায়গাতেই আছে। বিরোধী দল পার্লামেন্টে এটা নিয়ে কথা বলেছে, পার্লামেন্টে এটা নিয়ে আলাদা নোটিশ দিয়ে এটা নিয়ে কিন্তু আলাদা নিয়ে কথা বলেছে, কারণ ওটা কিন্তু সুযোগ ছিল না। আলাদা করে নোটিশ দিয়ে কি সময় নিয়ে তারপরে ওইটা নিয়ে কথা বলতে হয়েছে। এবং কি বলে যে সংবিধান সংশোধন যে কমিটি, এই কমিটিতে বিরোধী দল বলছে যে যাবে না। কেন? কারণ এই কমিটির কোনো মানে নাই, ভ্যালু নাই। আপনাকে এটা করতে হবে সংস্কার পরিষদ দিয়ে। কেন করতে হবে মৌলিক সংস্কার, এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে সরকার আবার একদিকে বলছে যে তারা করবে, ঠিক আছে, তাহলে আমরা কিছুটা সময় দেই, আমরা রাস্তায়ও আছি, পার্লামেন্টেও কথা বলছি। যদি আপনি না করেন, জনগণের ভার্ডিক্ট না মানেন, তখন তো আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে। মীর আরশাদুল হক কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলেন যে গণভোটে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, জুলাই সনদের নানা রকম ডিসেন্ট থাকার সত্ত্বেও, নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও পরবর্তীতে গণভোটে সেই বিষয়গুলো পরিষ্কারভাবে একই রকম ভাবে আসেনি। এই অভিযোগটা তো বারবার বিএনপি করে আসছে। তো সেক্ষেত্রে তাদের সাথেও কি এক ধরনের প্রতারণা হয়েছে? আপনি অভিযোগ করেছেন, ভালো কথা, আপনি গণভোটে হ্যাঁ চেয়েছেন, জনগণ ভোট দিয়েছে, এখন এই আপনার এই অভিযোগের কোনো ভ্যালু নাই যদি আপনি গণতন্ত্র মানেন, কারণ জনগণ আপনাকে ভোট দিয়েছে।
আপনি বিএনপি বাংলাদেশে এত দুর্বল রাজনৈতিক দল না যে বিএনপিকে ধরেন মানে কি বলে যে ভুল বুঝায়া প্রতারণা কইরা বিএনপির কাছ থেকে একটা জিনিস আদায় করে ওই পরিস্থিতিতে আদায় করে আপনি এটা পার পেয়ে যেতেন। বরঞ্চ বিএনপির সবচেয়ে ক্ষমতাধর, আমার দৃষ্টিতে যিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কিংবা ক্ষমতাধর মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি আবার যাকে সবচেয়ে ক্ষমতাধর মনে করেন মীর শাহ আলম, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের ট্রফি প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানকে দিয়ে এসেছে। তাহলে তার বোঝা যায় পরিষ্কারভাবে ইন্টারিম গভর্নমেন্ট তারেক রহমানের কন্ট্রোলে ছিল কিংবা বিএনপির কন্ট্রোলে ছিল, তো তার সাথে কীভাবে প্রতারণা হয়? এটা কোনো প্রশ্নই আসে না। জি, উনি এত মিরাজ দুর্বল সাহেব মানুষ না, কিংবা ওনারা এত দুর্বল মানুষ না, ওনারা সব বুঝেও গণভোটে হ্যাঁ চেয়েছে। গণভোটে ওনারা হ্যাঁ চেয়েছে, জনগণ ভোট তার মানে দিয়েছে। বিএনপি কি আপনাকে সংবিধান সংস্কার ইচ্ছাকৃতভাবে পরিষদ ইয়ে করতে এই হবে। আলোচনাগুলো আসছে আসলে বারবার এই অভিযোগগুলো করে অন্যদিকে ঘটনা প্রবাহিত করার চেষ্টা করছে? যে অভিযোগগুলো করা হচ্ছে যে আসলে তাদের হাতেই ট্রফি ছিল, বিএনপির হাতেই ট্রফি ছিল, যে কথাটি আরো একবার বললেন মাত্র। এটা ওনার পক্ষ থেকে উনি বলেছেন, কিন্তু আমরা যেটা জানি আর কি, যে আমরা তো আপনারাও হয়তো গণমাধ্যমের জায়গা থেকেও যদি দেখেন যে ওই সময়টায়, হ্যাঁ ওই সময়টা মূলত প্রভাবশালী ছিল জামাত এবং হচ্ছে এনসিপি। এটা বাস্তবতা, এটা একদম ফিল্ডের বাস্তবতা। প্রভাবশালী বলতে সব জায়গায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, প্রশাসন, সচিবালয়, সব জায়গায় এক প্রকারের বিএনপিকে বলা যায় যে এক প্রকার চাপে ছিল যে মানলে মানো, না মানলে ইলেকশনটা কিন্তু দিচ্ছি না, ইলেকশন দিলে আরও পিছাবো, ডিসেম্বরে দিব না, আরও পরে দিব, মানে এক প্রকারের বিএনপিকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। পরবর্তীতে আপনি দেখেন বিএনপির মতো একটা বড় দলকে যখন আপনি কোণঠাসা করে ফেলবেন, তখন দেশের স্টেবল সিচুয়েশন আপনি রাখতে পারবেন কিনা, কারণ অলরেডি আপনি বড় একটা দলকে আউটস্টেট করে দিলেন দেশ থেকে। তারপরে মানে আপনি দেখেন বিএনপি কিন্তু সবচেয়ে বড় দল এখানকার, তো এই দলকেও যখন আপনি কোণঠাসা করতে চাবেন যে ইলেকশন আমি দিচ্ছি না, তখন কিন্তু দেশের সিকিউরিটি সমস্যা হয়ে যায়। ওই জিনিসটা আজ করতে পেরেই কিন্তু সর্বশেষ যে একটা নির্বাচনে রাজি হলো, সেটাকেই ট্রফি বলা হচ্ছে, যে নির্বাচন সময় মতো দেওয়া। তো এইখানে আমাদের জায়গা থেকে আমরা যেটা বলি যে বিএনপি সরকার তার জায়গায় কমিটেড যেটা ছিল সেটা ঠিকঠাক মতোই রাখছে, এবং নির্বাচনের আগে এক প্রকার বাধ্য করে যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই হ্যাঁ গণভোটে আপনি প্রশ্নগুলো দিয়ে দিলেন। আপনি দেখেন প্রশ্নগুলোও এমন ছিল যে একটা সাধারণ মানুষ ঠিক বুঝতেছে না যে বিএনপির তো সুযোগ ছিল আসলে সেটিকে অপোজ করার বা সেটিকে স্বীকার না করার, ইলেকশনটাকে আবার পিছিয়ে দেওয়ার একটা পায়তারা, এবং সেটা সুযোগ ছিল। ইভেন আমরা এমনও শুনেছি যে আরো বছর দেড়েক রাখা। ইভেন আপনি দেখবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তাদের দিকেও অফার আসছিল যে পুরো 5 বছর আওয়ামী লীগ সরকারের যে 5 বছর সেটাকে কমপ্লিট করে আপনারা যান, এই ধরনের অফারও ছিল। তার মানে দেয়ার ইজ সামথিং, যে একটা ষড়যন্ত্র ছিল যে ইলেকশনটাকে না দিয়ে দীর্ঘায়িত করা। তো আমরা আমাদের জায়গায় স্ট্র্যাটেজিক্যাল অবস্থান নিয়েছি, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে স্বীকার করেছেন, যে নির্বাচনের স্বার্থে আমরা আমাদের কাজ যেভাবে আমরা কৌশলগতভাবে আগানো দরকার আমরা সেটা এগিয়েছি। তো এখন আমি যেটা মনে করি, এইখানে আমি যদি অনেস্টলি বলি, আমার দৃষ্টিতে আমি একটা দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছি, বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি। আমি আমার জায়গা থেকে যেটা দেখি সেটা হচ্ছে যে চালাকিটা দুই পক্ষই করেছে, একদম স্ট্রেইট কাট যেটা হয়েছে, যে আপনি আমাকে বিপদে ফেলে, আমাকে দুর্বল অবস্থায় পেয়ে আমার সাথে চালাকি করেছেন, আমি আমার মতো করে কৌশল করে আমার যে রাজনৈতিক স্ট্র্যাটেজি সেইভাবে আমি আমার মতো আমার চালাকিটা আমি করেছি। সো এখানে কোনো আলাপের সুযোগ নেই, এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। মীর আরশাদুল হক। তুহিন খান, আপনার কাছে আসছি যে এই যে দুই দলের মনস্তাত্ত্বিক একটি লড়াই আমরা দেখলাম, তার পরবর্তীতে নির্বাচন, কি মনে হয় যে জুলাই সনদের বাস্তবায়নকে আমরা দেখব কিনা? আমি খুব বেশি আশাবাদী না জুলাই সনদ বাস্তবায়ন হবে এই ব্যাপারে। কেন আশাবাদী না সেটা একটু বলি। প্রথমত হলো যে জুলাই সনদের যেই আপনি অলরেডি আমাদের আলোচনা এখানে আমরা যা করলাম এবং আরও যত আলোচনা সেই নির্বাচনের আগে পরে হয়েছে, তার মাধ্যমে আপনি হয়তো এটা বুঝতে পারছেন যে জুলাই সনদটা যে হচ্ছে সেইখানে যেটা আরশাদ ভাই বললেন যে চালাকি, মানে চালাকি এবং পাল্টা চালাকি। তো এই যে চালাকি পাল্টা চালাকি এটার কথাই আমি বললাম আর কি, যে রাজনৈতিক টুল হিসেবে এটাকে ব্যবহার করা। তো রাজনৈতিক টুল হিসাবে যখন কোনো কিছু ব্যবহৃত হয়ে যায় তখন কিন্তু আসলে, এবং আপনি যদি কমিটমেন্টের কথাও বলেন, মানে জুলাই সনদে যা যা লেখা আছে এগুলোর ব্যাপারে সবার যে খুব কমিটমেন্ট, সব পলিটিক্যাল পার্টি যে খুব কমিটেড, ব্যাপারটা কিন্তু তা না। মানে ধরা যাক যে আপনার কি বলা যায় এটাকে, যেমন ধরা যাক আমাদের অনেকগুলি আইন আছে যেগুলি ধরেন কি বলে এটাকে, আমাদের বিশেষ অধিকার আইন, তারপরে আপনার সন্ত্রাস বিরোধী আইন আছে, এরকম কিছু কিছু আইন আছে যেগুলি ধরেন, যেমন 22 সালের কথা বলি আপনাকে, জামাত এবং বিএনপি তখন
রাজপথে আন্দোলন করতেছে যে সন্ত্রাস বিরোধী আইন বাতিল করতে হবে। কারণ কি? কারণ ওই সময় জামাত বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে, শত শত নেতাকর্মীকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল তারা হলো ভুয়া মামলা দিয়ে ওই সন্ত্রাস বিরোধী আইনে ধরে জেলে পুরতেছে। তো তখন তারা বাতিলের দাবি জানাইছে। এখন তো মানে গত 3 বছর চলে গেল, সন্ত্রাস বিরোধী আইনে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের ব্যাপারে কেউ তো কোনো কথা বলতেছে না এখন আর। তো রাজনীতিতে এগুলি হয় আর কি, মানে ধরেন রাজনীতিতে এরকম অনেক কিছু কথা মানুষ বলে, তারপরে যখন ক্ষমতা পায় তখন আবার এগুলিকে নানানভাবে ব্যাখ্যা করে, নানানভাবে বিশ্লেষণ করে তারপরে ইয়ে করে। ধরেন এই যে জুলাই সনদে নারীদের 5% নারীদের এই নির্বাচনেই প্রত্যেকটা দলের এটা বাধ্যতামূলক ছিল 5% নারী দেওয়া, দিতে পারে নাই। এখন ধরেন মানে তখন মানে অনেকেই বলছেন আর কি যে তাদের নারী নেত্রীরা প্রস্তুত না বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু ধরেন সংরক্ষিত নারী আসনে কিন্তু সবাই নারী দিছেন। ফলে মানে সংরক্ষিত নারী আসনে আপনি যখন নারী দিতে পারতেছেন তখন আপনি ভোটে কি সেটা দিতে পারতেছেন না? মানে আপনার তাহলে সীমাবদ্ধতা কোথায়? তাইলে আমার মনে হয়, এবং এই যে আগে পরে যেই মনস্তাত্ত্বিক যে যুদ্ধটা হচ্ছে দুই দলের, বিরোধী দল এবং সরকারি দলের জুলাই সনদ নিয়ে, যে এক দল বলতেছে যে আমাদের সাথে প্রতারণা হয়েছে এবং ওই দল বলতেছে আমাদের সাথে প্রতারণা হয়েছে। জনগণ যে এখানে ভোট দিছে, সংসদে কিন্তু আপনি ধরেন জুলাই সনদ নিয়ে আলোচনা শুরুর দিকে আমরা কিছু দেখছি, এখন কিন্তু আর জুলাই সনদ নিয়ে আপনারা দেখেন কিনা আমি জানি না, আমি তো ফলো করি কিছু সংসদের আলাপ, আমি আর ওইভাবে দেখি না যে জুলাই সনদ কোর ফোকাস আকারে আছে আমাদের রাজনীতির, বরং এখানে অনেক কোর ফোকাস চলে আসছে। এখানে ধরেন মার্কিন বাণিজ্য চুক্তি, এখানে শেষের দিকে চলে এসেছে। হ্যাঁ, আমেরিকার সাথে আমরা ধরেন এই যে আমেরিকান ককাস নামে একটা সংগঠন হয়েছে, যেখানে সব দলের লোকজনই আছেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে জিলে আমেরিকার সাথে একটা ধরেন সম্পর্ক উন্নয়ন বা এই জাতীয় একটা ব্যাপার। তো অনেক রাজনীতিতে এখন অনেক ইস্যু চলে আসছে, এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এইটা ওইটা অনেক ইস্যু চলে আসছে। ফলে এই জুলাই সনদ আমি দেখি না আর এটা নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ, বা এটা নিয়ে কোনো কেউ এর মাঝে সংস্কার হারিয়ে যাচ্ছে, সংস্কারের মাঝে হারিয়ে যাচ্ছে। ফলে আমি খুব আশাবাদী না আর কি যে এই সংস্কারটা আসলে কতদূর কি হবে। জি, ধন্যবাদ তুহিন খান, ধন্যবাদ ফরিদুল হক এবং ধন্যবাদ মীর আরশাদুল হক, আপনাদের তিনজনকেই কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি আমাদের আজকে কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।